Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত আজকের গল্প রক্ত পিপাসা। রচনা কণা সেন। শুরু হচ্ছে গল্প রক্ত পিপাসা। শুধু একটা গল্প। মিঠু, কেয়া, মিনু আর রুবি সব ভুলে একসঙ্গে চেঁচিয়ে উঠল। চুপ করে রইল শুধু রাত্রি। একটু নড়ে চড়ে বসে সংবাদপত্রের পাতায় মুখখানাকে একেবারে আড়াল করে ফেলল সে মণিমোহনের প্রস্তাব শুনে। চশমার আড়ালে মণিমোহনের দুই চোখে দুষ্টু হাসির ঝিলিক খেলে গেল একটা। আরাম কেদারায় সোজা হয়ে বসে চেয়ারের হাতলে হাতের পাইপটা ঠুকতে ঠুকতে উত্তর দিলেন তিনি, একটা গল্প শুনিয়ে যদি কেউ অবাক করে দিতে পারো আমাকে, তাহলে তোমাদের প্রস্তাব অনুযায়ী তোমাদের সমিতির জন্য এই লাইব্রেরির ঘরখানা আমি দান করে দেব। চাই কি দলিলে লেখাপড়া করে একেবারে নিবুড়ো সত্যিই দিয়ে দেব। কক্ষমধ্যে কিছুক্ষণ অটুট নিস্তব্ধতা। মণিমোহনের খেয়ালের সঙ্গে জয়শ্রী সমিতির সভ্যারা ভালোভাবেই পরিচিতা। তারা একথা বিশ্বাস করে যে সত্যিই যদি এই মুহূর্তে মণিমোহনের মনের মতো একটি গল্প কেউ তাকে শুনিয়ে দিতে পারে, তবে তিনি যা বললেন তা কাজে পরিণত করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। কিন্তু তারা এও জানে মণিমোহনকে অবাক করে দেবার মতো গল্প খুঁজে পাওয়া সহজ নয়। 70-এর ওপর বয়স হলে কি হবে, তাঁর অটুট স্মৃতিশক্তি আর তার অগাধ পড়াশোনার সঙ্গে মিনুর বন্ধুরা এঁটে উঠতে পারে না, যদিও তারা সকলেই এখনো ছাত্রী। মণিমোহনের সঙ্গে বুদ্ধির খেলায় অবতীর্ণ হবার ব্যাপারে একমাত্র রাত্রিই যা কিছু সাহস আর কৃতিত্ব দেখায়। এই কিছুদিন আগেও একটা ইংরাজি কবিতার কোটেশনে কবির নামের ওপর বাজি ধরে নিজের দামি শেফার্স কলমটি হারিয়েছেন মণিমোহন। সেটি এখন রাত্রি ওরফে জয়শ্রী সমিতির সম্পত্তি। বুদ্ধির খেলায় মণিমোহনকে হারিয়ে দিয়ে এদিক ওদিক সমিতির আরও অনেক অভাবই মিটিয়ে দিয়েছে রাত্রি। তারপর এই ঘর, এও রাত্রিরই উস্কানি। রাত্রি বলেছিল মিনুকে, এই মিনু, তোর বাপিকে বলে দেখ না যদি তার লাইব্রেরি ঘরখানা আমাদের সমিতির কাজের জন্য ছেড়ে দেন। একটা ঘর না হলে তো আর চলছে না রে। তবেই হয়েছে, বাপের সবচেয়ে প্রিয় ঘরখানায় চেয়ে বসলি তুই। কত টাকা খরচ করে মনের মতো করে ঘরখানাকে সাজিয়ে নিয়েছে জানিস? দিন রাত্রের অনেকটা সময় তার এই ঘরে বসেই লেখাপড়া করে কাটে, আর সেই ঘর তিনি ছেড়ে দেবেন? ও হবে না। যদি অন্য কোনো ঘর চাস তো বল, বলে দেখতে পারি। কিন্তু অন্য ঘর রাত্রির পছন্দ নয়। সে বলেছিল, আহা আহা, আমরা তো একেবারে চাইছি না। সমিতির কাজ বিকেলে মাত্র ঘন্টা 3, ওই সেইটুকু সময় তো। এই তুই একবার বলেই দেখ না। অগত্যা আজকের সান্ধ্য আসরে সকলে লাইব্রেরি ঘরে জমায়েত হয়েছে যখন, মিনু উপরতলা থেকে মণিমোহনকে ডেকে আনিয়ে বেশ একটু ভয়ে ভয়েই প্রস্তাবটা উত্থাপন করেছিল তাঁর কাছে। কিন্তু আশ্চর্য, মণিমোহন সোৎসাহে এক কথাতেই রাজি হয়ে গেলেন, অবশ্য ওই একটি শর্তের ওপর। আর সেই শর্ত শুনেই
মাথায় বাজ ভেঙে পড়ল মিনু আর তার বন্ধুদের। রাত্রিশুদ্ধ অনড়, অচল, এমন একটি শর্তের জন্য সে আদপেই প্রস্তুত ছিল না। গল্প বলিয়ে বলে তার সুনাম মোটেই নয়। অন্য যে কোনো ব্যাপার হলে একবার চেষ্টা করে দেখা চলতো, কিন্তু মণিমোহনকে অবাক করে দেবার মতো গল্প? মোক্ষম চাল চেলেছেন এবার মণিমোহন। এতদিনের সব পরাজয়ের শোধ তুলবেন বুঝি তিনি এবার একটি গল্পের জয় পতাকা উড়িয়ে। অবশেষে মৌনতা ভঙ্গ করে মণিমোহনই কথা বললেন আবার। পাইপে তামাক ভরতে ভরতে মুচকি হেসে বললেন, এখনো ভেবে দেখো, মাত্র একটি অরিজিনাল গল্পের বিনিময়ে এমন একখানা চমৎকার ঘর, 4 আলমারি, তাও বই শুদ্ধ। শর্তটা একটু কঠিন হয়ে যাচ্ছে না বাপি? তুমি বেশ জানো, তোমাকে অবাক করে দেবার মতো অরিজিনাল গল্প আমরা কেউই বলতে পারবো না। তাহলে পেলে না? আস্তে হাতের সংবাদপত্রখানা টেবিলের ওপর নামিয়ে রেখে রাত্রি এবার মণিমোহনের মুখোমুখি হয়ে বসল। একটু হেসে বলল, আচ্ছা জেঠু, গল্প একটা বলা যাবে আপনাকে, কিন্তু আমারও একটি শর্ত আছে। তোমার আবার কি শর্ত? শর্তটা হলো এই যে গল্পের শেষটা শেষ করতে হবে আপনাকে। তার মানে? মানে এটা একটা তাল বেতালের গল্প আর কি। যে গল্পটা আমি বলতে যাচ্ছি তার শেষটা আমার জানা নেই। অদ্ভুত রহস্যজনক একটা মৃত্যু। কেউ বলে হত্যা, কেউ বলে আত্মহত্যা। যতদূর সম্ভব গুছিয়ে ঘটনাটা আমি বলে যাচ্ছি, আপনি শুনুন কেমন। তার শেষটুকু আগেই বলেছি, আমার জানা নেই। বিশ্বাসযোগ্যভাবে সমাধান করে দিতে হবে আপনাকে। বুঝলে মামনি, আমি বরাবর দেখে আসছি তোমার এই বন্ধুটির সব সময় উল্টো প্যাচে ফেলে আমাকে জব্দ করবার ফিকিরে থাকে। গল্পের শেষটা বাতলে দিতে হবে আমাকে। তার মানে বুঝলে তো তোমরা? গল্প শুনে অবাক হতে চেয়েছিলাম, এখন নিজেকেই নিজে অবাক করতে হবে। কি কাণ্ড! নইলে যে আমরাই জব্দ হয়ে যাই বাপি। রাত্রি শর্ত কিন্তু খুব ভালো, তুমি রাজি হয়ে যাও বাপি। অগত্যা, কিন্তু এখনই শুরু করতে হবে তোমার গল্প, ভাববার সময় পাবে না কিন্তু। হ্যাঁ, তাই সই। এক মুহূর্ত মৌন থেকে রাত্রি আরম্ভ করল তার গল্প। এই দেশেরই দুটি ছেলে, জন আর হ্যারিস। উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে এক পাহাড়তলি অঞ্চলে জনের বাবা ফরেস্ট অফিসার এবং হ্যারিসের বাবা এক চা বাগানের ম্যানেজার। জনের বাবা খাস ইংল্যান্ডের ছেলে। এদেশে এসে বোম্বাইয়ের এক অভিনেত্রীকে বিয়ে করে সংসার পেতেছিলেন প্রায় 16 বছর আগে। জন তাদের একমাত্র সন্তান। এখন তার বয়স 14 বছর। জনের সোনালি চুলে, 2 চোখের গভীর নীলে আর ফর্সা ধবধবে গায়ের রঙে সাগর পাড়ের শ্বেতদ্বীপের এক খানদানি বংশের চিহ্ন জড়ানো থাকলেও সে দেশে সে কখনো চোখে দেখেনি। এখানেই তার জন্ম। ছটফটে দুরন্ত ছেলে, প্রাণ চাঞ্চল্যে ভরপুর। এই বয়সেই 3-4টি ভাষায় চমৎকার দখল এনে ফেলেছে। কিন্তু লেখাপড়ার চেয়ে শিকার করা আর খেলাধুলার দিকে জনের বেশি ঝোঁক। পাঠ্য বইয়ের বাইরে দৈনিক সংবাদপত্র আর সস্তা রহস্য রোমাঞ্চ সিরিজের বইগুলো ছাড়া আর কিছু পড়ে না। হ্যারিসের বাবাও আমেরিকার এক সম্ভ্রান্ত অভিজাত বংশের ছেলে। খুব অল্প বয়সে কোনো কারণে তাকেও দেশ ছাড়তে হয়।
অনেক দেশ ঘুরে জীবনের অনেক বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে অবশেষে ডিংলা পাহাড়ের চা বাগানের ম্যানেজারিতে বহাল হয়েছেন। তা আজ প্রায় 10 বছর হলো। বিয়ে করেছেন দক্ষিণ দেশের অর্থাৎ মাদ্রাজ অঞ্চলের একটি মেয়েকে। তাদের প্রথম সন্তান হ্যারিসের বয়স বছর 15। হ্যারিসের একটি ছোট বোন আছে, তার নাম চম্পক, বয়স বছর 10 হবে। হ্যারিসের পরিবারে একমাত্র হ্যারিসের বাবাকে ছাড়া আর কাউকেই দেখতে সুন্দর নয়। ছেলে মেয়ে দুটি মায়ের মতো হয়েছে, সাদামাটা ঘষা মাজা চেহারা। কিন্তু হ্যারিস আর চম্পক লেখাপড়ায় স্কুলের সেরা ছেলে মেয়ে। প্রত্যেক বছর স্থানীয় গেজেটে তাদের নাম বেরোয়। সকলেরই আশা স্কুলের শেষ পরীক্ষায় হ্যারিস একটা প্রথম শ্রেণীর বৃত্তি আর গোটা কয়েক লেটার নিয়ে স্কুলের গৌরব বাড়াবে। যাক, দুই পরিবারের বর্ণনা এখানেই শেষ করছি। আমাদের গল্পের সঙ্গে যাদের সম্পর্ক তারা হচ্ছে জন আর হ্যারিস। দুজনেই স্কুলের ছাত্র। দুজনেরই স্কুলের শেষ পরীক্ষার মাত্র আর কয়েক মাস বাকি। অর্থাৎ জন আর হ্যারিস একই স্কুলে একই শ্রেণীতে পড়ে। তারা সহপাঠী ও বন্ধু। একই পথ ধরে স্কুলে যায় তারা একসঙ্গে, ফেরেও একসঙ্গে, থাকেও একই পাড়াতে। জনদের কোয়ার্টারের পর 3-4টে কোয়ার্টার পেরিয়ে হ্যারিসদের কোয়ার্টার। আগেই তো বলেছি যে জন খুব স্ফূর্তিবাদ ছেলে। বাইরের জগতের সম্বন্ধে তার কৌতূহলের অন্ত নেই। অচেনা মানুষ অথবা অজানা পরিবেশের সঙ্গেও চট করে অন্তরঙ্গ হয়ে উঠবার ক্ষমতা তার অসাধারণ। হ্যারিস কিন্তু একেবারে বিপরীত প্রকৃতির। বইয়ের জগতের বাইরে তার কোনো কিছু সম্বন্ধেই তার তেমন আগ্রহ দেখা যায় না। খেলাধুলোতেও উৎসাহ কম। শিকারের নামেই নার্ভাস হয়ে পড়ে। এক কথায় যাকে বলে গ্রন্থকীট, হ্যারিস হচ্ছে তাই। ধীর স্থির, শান্ত গম্ভীর, রোগা লম্বা আর কালো চেহারার হ্যারিসকে জনের পাশে অনেক সময়ই বড় নিরস লাগে দেখতে। কিন্তু দুই বন্ধুর মধ্যে ভালোবাসা অদ্ভুত। স্কুল থেকে বাড়ি ফেরার পর বা ছুটির দিনে হ্যারিসকে ঘর থেকে বার করা এক দুরূহ ব্যাপার। ওই সময় হয় সে বইয়ের মধ্যে ডুবে থাকে, না হয় মায়ের পিয়ানোটা খুলে টুংটাং করে, কিংবা কচিত কদাচিৎ বোনের সঙ্গে খুনসুটি করে সময় কাটায়। কিন্তু জন এসে ডাকলে আর ঘরে থাকতে পারে না হ্যারিস। জনের সঙ্গে ডিংলা পাহাড় আর পাহাড়তলি চষে বেড়াতেও তার কোনো আপত্তি দেখা যায় না। উচ্ছল স্বভাবের জনের প্রতি ওই শান্ত সমাহিত প্রকৃতির ছেলেটির যে আকর্ষণ লক্ষ্য করা যায়, সে আকর্ষণ বুঝি তার নিজের বাপ মা বোনের প্রতিও নেই। জনের কোনো কথা সে ঠেলতে পারে না। জনের পাল্লায় পড়ে হ্যারিস মোটামুটি সাইকেল চালাতে, ঘোড়ায় চড়তে, ক্যামেরায় ফটো তুলতে আর বন্দুক চালাতে শিখেছে। হ্যাঁ, হ্যারিসের আরও একটা গুণ আছে, সে ভালো ছবি আঁকতে পারে। ছুটির দিনে প্রায়ই দেখা যায় জন তার বাবার কাছ থেকে জন্মদিনের উপহার পাওয়া এয়ার রাইফেলটা হাতে করে পাহাড়তলির জঙ্গলে ঢুকে পাখি খুঁজে বেড়াচ্ছে। আর হ্যারিস গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে বা দাঁড়িয়ে ছোট্ট একটা কালো মলাট বাঁধানো খাতায় পেন্সিল দিয়ে স্কেচের পর স্কেচ করে চলেছে। তার পায়ের কাছে ঘাসের ওপর ছড়ানো রয়েছে ছুটি কাটাবার অন্যান্য উপকরণ, চা ভর্তি ফ্লাস্ক, 2টো সাইড ব্যাগ, একটা ছোট টিফিন ক্যারিয়ার ইত্যাদি। হ্যারিসের বোন চম্পক কোনোদিন সঙ্গে থাকে, কোনোদিন থাকে না। এমনি একদিন, সেদিন সকাল থেকেই ডিংলা পাহাড়ের আকাশে মেঘ জমে আছে। পাহাড়তলির চারিদিক
কুয়াশার মতো পাতলা অন্ধকারে ঢেকে গেছে। সারা সকাল সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। আজ হ্যারিস স্কুলে যায়নি। জন তাই স্কুল থেকে ফিরেই খোঁজ নিতে এলো বন্ধুর। কিরে, স্কুলে যাসনি যে বড়? এমনি। এনে চেয়ারে বস। কি যে সব সময় বই মুখে করে বসে থাকিস। উফ, চল একটু বেরিয়ে আসি। এখন হ্যাঁ, কিরকম মেঘ করে আছে দেখছিস না? তো আরে বৃষ্টি আসে যদি। আরে ধুর, বৃষ্টি আসবার দেরি আছে, বেশি দূরে নয়। ওই ডুংরির জঙ্গল থেকে একটু বেরিয়ে আসবো, চল না। নাছোড়বান্দা জন হ্যারিসের হাত ধরে টানতে লাগলো। হ্যারিস তাকিয়ে দেখল জনের হাতে আজ বন্দুক নেই, সঙ্গে সাইকেল নেই। অর্থাৎ বেড়াতে যাবার বিশেষ কোনো সজ্জা করে সে আসেনি। স্কুলের পোশাকটাও ছাড়েনি, ভাঁজ ভাঙা আধময়লা স্যুটটা পরেই চলে এসেছে। কিন্তু চোখে মুখে তার দারুণ উত্তেজনা আর উৎসাহ। এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে জন আবার বলল, শোন, জানিস একটা না মজার জিনিস দেখাবো তোকে, চল চল। শুনে এবার কৌতূহলী হলো হ্যারিসের মন। বইখানা টেবিলের উপর রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হ্যারিস। বলল, চল চল। হ্যাঁ চল। বন্ধুর সঙ্গে সেই মেঘে ঢাকা অন্ধকারের মধ্যে হ্যারিস বেরিয়ে পড়ল ডুংরির জঙ্গলের উদ্দেশ্যে। এই প্রথম বেড়াতে যাবার আগে মাকে সে কথাটা জানিয়ে যেতেও ভুলে গেল হ্যারিস। জন সে সুযোগই তাকে দিল না। তার মাথায় তখন অভিনব এক চিন্তার স্রোত বয়ে চলেছে। আর কেউ সে মতলব টের পেলে বাধা পাবার সম্ভাবনা। ডুংরির জঙ্গলের কাছাকাছি এসে প্যান্টের পকেট থেকে একখানা চকচকে ধারালো ছুরি বার করে জন দেখালো হ্যারিসকে। ছুরি দেখে হ্যারিসের চোখ বড় হয়ে গেল। একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো সে, ছুরি? ছুরি দিয়ে কি করবি রে? কেন, তোকে খুন করব। হ্যাঁ? এই হ্যারিস, কি রে, ভয় পেলি নাকি? না। সত্যি সে ভয় পায়নি। সে জানে জন ডিটেকটিভ নভেলের একনিষ্ঠ পড়ুয়া এবং এরকম নাটকীয় ভাষায় অনেক কথাই সে বলে থাকে অনেক সময়। তাতে আর ভয় পাবার কি আছে? তাই মাথা নেড়ে হ্যারিস আবার বলল, না, ভয় পাইনি। কিন্তু এ ছুরি তুই কোথায় পেলি? আরে সেই কথা বলবো বলেই তো তোকে ডেকে নিয়ে এলাম রে। ছুরিটা ছিল একটা নাগা সর্দারের, জানিস? হ্যাঁ, আর এই ছুরি দিয়ে, শুনে যেন ভয় পাস না, 172টা নরহত্যা হয়েছে। 172টা খুন? 172টা। আর সেই ছুরি তুই পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, সব কিছু নিয়ে ছেলে মানুষই করতে নেই জন। ফেলে দে ওটা। ইস, ফেলে দেব বলেই বুঝি মুংরা সর্দারের বউয়ের কাছ থেকে কর করে 5টা টাকা খরচ করে কিনে আনলাম। এই ছুরি তুই কিনলি? হ্যাঁ, কিনেছি। মুংরা সর্দারের বউ অবশ্যই বারবার করে বলে দিয়েছে যে ছুরিটা কাছে রেখো না ছোট সাহেব, মাটির তলায় কোথাও পুঁতে রেখে দিও। ও ছুরি যে কত লোকের সর্বনাশ করেছে তা ঠিক নেই। সর্বনাশ কাণ্ড! যার ছুরি সে কবে মরে ভূত হয়ে গেছে, কিন্তু এখনো এই ছুরি কোনো পুরুষ ছেলে হাতে নিলে তার মধ্যে রক্ত পিপাসা জেগে ওঠে।
কি সর্বনাশ! আচ্ছা হ্যারিস, এসব হাজগুবি কথা তুই বিশ্বাস করিস? করি। করিস? সব জেনে শুনেও মুংরা সর্দারের বউ তোকে ছুরিটা দিল কি করে আমি তাই ভেবে পাচ্ছি না। হাসিস না জন। অনেক সময় তুই আমাকে অনেক মজার গল্প শুনিয়েছিস, মজার জিনিস দেখিয়েওছিস, কিন্তু তোর আজকের মজা আমার কিন্তু একটুও ভালো লাগছে না। জঙ্গলের উত্তর দিকে যে খাদটা আছে সেই খাদের মধ্যে ছুরিটাকে ফেলে দিয়ে আগে যা, তারপর চল বাড়ি ফিরি। এক্ষুনি বৃষ্টি আসবে। মাকে বলে আসেনি, হয়তো কত কি ভাবছেন। বাড়ি ফিরবার জন্য ব্যাকুল হয়ে উঠল হ্যারিসের মন। আকাশে কালো মেঘের বুক চিরে এক ঝলক বিদ্যুৎ ঝলসে উঠল এই সময়। পর মুহূর্তেই সারা আকাশ কাঁপিয়ে জেগে উঠল মেঘের গুরু গুরু গর্জন। ডুংরির জঙ্গলে ঘনিয়ে আসা মেঘের কালো ছায়া আরও ঘন হল। আসন্ন দুর্যোগের সংকেতে চারিদিক থমথম করতে লাগলো। এক্ষুনি বাড়ি ফিরবো কি করে? কেন? আমি যে জন্য তোকে ডেকে নিয়ে এলাম তাই তো এখনো বলা হয়নি ভাই। এই ছুরি দিয়ে আমি চোখ বেঁধে লক্ষ্য ভেদের খেলা প্র্যাকটিস করব। কি সর্বনাশ কাণ্ড! তুই এই গাছটার গায়ে হেলান দিয়ে দাঁড়া, না, আর এই রুমালটা দিয়ে আমার চোখটা বেঁধে দে। আমি ওই 10 গজ দূর থেকে ছুরিটা ছুঁড়ে তো ঠিক মাথার উপরে গাছটার গায়ে বিধিয়ে দেব। না, আমি এখন যাব। তোর ইচ্ছে হলে আমার সঙ্গে আসতে পারিস। এরম কেন করছিস? আয় না, থাক না। কিন্তু জন তখন খেলার নেশায় মাতাল হয়ে উঠেছে। তার সমস্ত দেহে কেমন একটা অদ্ভুত অস্থিরতা জেগেছে। এই অনুভূতির সঙ্গে তার পূর্বে কখনো পরিচয় ছিল না। হ্যারিসের অবাধ্যতায় তার ভয়ানক রাগ হয়ে গেল। সে বুঝতে পারল না অলক্ষ্যে থেকে নিষ্ঠুর নিয়তি তাকে আকর্ষণ করছে এক মহা সর্বনাশের দিকে। হ্যারিসের একখানা হাত ধরে ফেলে জন গর্জন করে বলল, হ্যারিস, হ্যারিস, তোকে দাঁড়াতেই হবে এখানে। দাঁড়া বলছি। না, তোর মাথায় আজ ভূত চেপেছে জন। তোর সঙ্গে আমি কিছুতেই খেলবো না। খেলবি না? শেষকালে ওই ছুরি দিয়ে তুই যদি আমাকে... বলতে বলতে কেঁপে উঠে চুপ করে গেল হ্যারিস। এতক্ষণ পরে সত্যি ভয় পেয়েছে হ্যারিস। জনের কাছ থেকে পালাতে পারলে সে বাঁচে। জনের মাথার মধ্যে কেমন সব গোলমাল হয়ে গেল। তার কেমন মনে হলো হ্যারিস নিশ্চয়ই বাড়ি ফিরে সবাইকে বলে দেবে যে জন তাকে খুন করবার মতলব নিয়ে ডুংরির জঙ্গলে নিয়ে এসেছিল। ব্যাস, জনের মধ্যে রক্তের নেশা জেগে উঠল। ডুংরির জঙ্গলে ততক্ষণে ঝড়ের পাগলা বাতাস বইতে শুরু করে দিয়েছে। সেই বাতাস এলোমেলো করে দিল জনের সমস্ত চিন্তাকে। ঘন ঘন বিদ্যুতের চমকের মধ্যে সে স্পষ্ট দেখতে পেল হ্যারিসের ঠিক পিছনে একটা অদ্ভুত বিভৎস ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। তার দু চোখের চাহনিতে একটা নিষ্ঠুর হিংস্র উল্লাস যেন মাখানো রয়েছে। উলঙ্গ প্রায় দেহ, কোমরে গলায় বাহুতে হাড়ের গয়না, মাথায় পাখির পালকের মুকুট, কপালের ঠিক মাঝখানে একটা গভীর ক্ষতচিহ্ন। মুংরা সর্দারের বউয়ের মুখে সেই নাগা সর্দারটা যে বর্ণনা শুনেছিল জন, হুবহু সেই রকম। মূর্তিটা হাত নেড়ে ইশারায় জনকে উৎসাহিত করছিল হ্যারিসের ঘাড়ে লাফিয়ে পড়বার জন্যে। জনের চোখের সামনে থেকে বিশ্বের সমস্ত কিছু লুপ্ত হয়ে গেল। একটা জান্তব চিৎকার দিয়ে
হ্যারিস, তারা এখানে। হিংস্র পশুর মতোই ইয়া! সে ছুটে ঝাঁপিয়ে পড়ল হ্যারিসের উপর। একটুখানি ধস্তাধস্তি হলো। নিজেকে জনের কবল থেকে মুক্ত করবার জন্য একবার প্রাণপণ চেষ্টা করলো হ্যারিস। পরবর্তীতে সুগভীর যন্ত্রণায় চিৎকার করে উঠে লুটিয়ে পড়ল মাটিতে। জন তার হাতের ছুরি আমূল বেঁধিয়ে দিয়েছে হ্যারিসের বুকে। তুই 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 আমাকে খুন করলি চল। মরণাহত যন্ত্রণার মধ্যে টেনে টেনে শেষ কথা বলল হ্যারিস। তারপর চিরকালের মতো চুপ করে গেল। এই সময় আকাশ ভেঙে নামল তুমুল বর্ষা। সঙ্গে শুরু হলো ঝড়ের উন্মাদ তাণ্ডব নৃত্য। 14 বছরের কিশোর জন সেই প্রাকৃতিক মহা দুর্যোগকে অগ্রাহ্য করে কি করে নিজের প্রথম জঘন্য অপরাধের সমস্ত প্রমাণ লোপ করবার দুর্দম বাসনায় বন্ধুর মৃতদেহটাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল ডুংরির জঙ্গলের উত্তর প্রান্তের খাদের কাছে। ফেলে দিয়েছিল দেহটাকে খাদের মধ্যে। তারপর ছুরিটাকে প্যান্টের বেল্টে গুঁজে নিজের আজন্মের পরিচিত পরিবেশ, বাপ মা, স্কুল, পড়াশোনা সব কিছু ছেড়ে সেই রাত্রেই উধাও হয়ে গিয়েছিল পাহাড়তলি থেকে। সে কাহিনীর বিশদ বর্ণনার মধ্যে আর যাচ্ছি না, তবে অনুমান করতে পারি সেই ঝড় বৃষ্টির রাত জনের সমস্ত জীবনের গতিটাই দিয়েছিল পাল্টে। অনুমান করতে পারি সেই রক্তলোলুপ ছুরিটা আর সেই নাগা সর্দারের প্রেতচ্ছায়া জনকে ধীরে ধীরে টেনে নামিয়ে নিয়ে গিয়েছিল অধঃপতনের চরম সীমায়। কয়েক বছরের মধ্যেই জন হয়ে উঠল এক দুর্ধর্ষ দস্যু সর্দার। মানুষ খুন করা হয়ে দাঁড়ালো শুধু তার পেশা নয়, নেশাও বটে। সব সময় সে যে শুধু অর্থের জন্যই নরহত্যা করত এমন নয়। অকারণ হত্যাও সে বহু করেছে, শুধু রক্ত দর্শনের পিপাসায়। এবং প্রত্যেকটি হত্যার সময় সে চোখের সামনে দেখতে পেত সেই নাগা সর্দারের প্রেতচ্ছায়াকে। এ কথা সে তার ডায়েরিতে নিজেই লিপিবদ্ধ করে গেছে। সেই ডায়েরি থেকেই এবার কিছুটা অংশ তুলে দিচ্ছি। এ থেকে বোঝা যাবে অপরাধীদের শিরোমণি হয়ে যে জীবনকে বরণ করে নিতে সে বাধ্য হয়েছিল, সেই জীবন তার নিজের কাছে একটুও প্রিয় ছিল না। দিনে পুলিশের ভয় আর রাত্রে রক্তের অতৃপ্ত নেশা তাকে ঠিক একটা পশুর মতোই ছুটিয়ে নিয়ে বেরিয়েছে পাহাড়ে, জঙ্গলে, নগরে, প্রান্তরে। এইভাবে ঘুরতে ঘুরতে আর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে বেড়াতে হঠাৎ একদিন ভয়াবহ দস্যু সর্দার জনের জীবনের সব খেলা শেষ হয়ে গেল অতি অদ্ভুতভাবে। সেই অলৌকিক কাহিনীতে পরে আসছি। এখন জনের ডায়েরি শুনুন। আজ 8 বছর হলো আমি বাড়ি ছাড়া। পুলিশের ভয়ে একটা পশুর জীবন যাপন করছি। মাঝে মাঝে স্বপ্ন দেখি ফেলে আসা সভ্য জীবনটার। মায়ের মুখ মনে পড়ে, কিন্তু সে জীবনে ফিরে যাওয়ার কোনো উপায় তো রাখিনি। এই 8 বছরে আমি আর আমার দলের লোক মিলে 142টা খুন করেছি, 36টা ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছি, 12টা ব্যাংক লুট করেছি। ছোটখাটো গুন্ডামি আর রাহাজানির হিসাব আমার মনেই থাকে না। পুলিশ
ঠিক হাউন্ডের মতোই আমার গন্ধ শুকে বেড়াচ্ছে। একবার ধরতে পারলে কি যে করবে ভাবতেও শিউরে উঠি। খুন, গুন্ডামি, রাহাজানি আর লুটতরাজে সমস্ত উত্তরবঙ্গকে সন্ত্রস্ত করে তুলেছি আমি। পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত প্রসারিত করেছি আমার কর্মক্ষেত্র। দল ক্রমেই বড় হচ্ছে, তাই নানা জায়গায় অনেকগুলো হেডকোয়ার্টার করতে হয়েছে। আমি নিজে আসাম থেকে কলকাতা পর্যন্ত ঘুরে বেড়াই, কখনো প্লেনে, কখনো ট্রেনে। পুলিশ আমার চুলে ডগাটিও ছুঁতে পারছে না। কেমন করে পারবে? সমস্ত ভারতবর্ষে এখন আমার মতো ছদ্মবেশ ধারণে দক্ষ অপরাধী খুব কমই আছে। আরো একটা ব্যাপারে আমার খুব সুবিধা হয়েছে, আমার কোনো ফটো পুলিশের কাছে নেই। আমার চেহারা সম্বন্ধে সম্পূর্ণ অনুমানের উপর নির্ভর করেই তাদের চলতে হয়। আমি বৃদ্ধ কি যুবক, সুন্দর কি কুৎসিত, লম্বা কি বেটে, এমন কি আমি ছেলে না মেয়ে, সে সম্বন্ধেও পুলিশের ধাঁধা আছে। এই তো সেদিন আসামের ধুবড়ি থেকে একজন জাঁদরেল পুলিশ অফিসারের সঙ্গে একই প্লেনে চেপে কলকাতায় এলুম, পাশাপাশি সিটে বসে। ভদ্রলোক আমাকে বিন্দুমাত্র সন্দেহ না করে কুখ্যাত অ্যাংলো ইন্ডিয়ান দস্যু সর্দারের সম্বন্ধে অনেক গল্পই চালিয়ে গেলেন আমার সঙ্গে। আমার নামটাও তিনি জানেন না, কিন্তু জাতটা সঠিক নির্ণয় করেছেন দেখে একটু অবাক হয়েছিলুম সত্যি। কিন্তু কোনো ক্রমে যদি তার কিছু মাত্র সন্দেহের উদ্রেক হতো, তাহলে কি হতো ভাবতেও শিউরে উঠি। আশ্চর্য এক রক্তের নেশায় পেয়ে বসেছে আমাকে। ছি 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 ছি, শেষ পর্যন্ত হ্যারিসের বোন চম্পক আর তার স্বামীকেও হত্যা করলুম আমি। নবদম্পতি বিবাহ অনুষ্ঠানের শেষে বেরিয়ে আসছিল গির্জা থেকে। এমন সময় দুদিক থেকে আমাদের রিভলভার গর্জে উঠল, তারা দুজনেই লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে তাকিয়ে দেখলুম, ভালো করে তাকিয়ে দেখলুম, রক্তের নেশায় পাগল হয়ে যাকে আমি হত্যা করলুম সে আর কেউ নয়, সে হ্যারিসের বোন চম্পক। ও ভগবান, ফুলের মতো মেয়েটা ফুলের মতো ঝরে পড়ে গেল অকালে জীবনের বৃন্ত থেকে। সেই থেকে মনে এক বিন্দু স্বস্তি পাচ্ছি না। ওহ, ছি 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 ছি, আমি কি করলুম? হ্যারিসের বোনকেও খুন করলুম আমি। ছি 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 ছি। প্রতি রাত্রে সেই নাগা সর্দারের প্রেতচ্ছায়া এসে দাঁড়ায় আমার সামনে, আমাকে বার করে নিয়ে যায় ঘর থেকে। রক্তের নেশায় মত্ত পশুর মতো তখন আমি শুধু মানুষ খুঁজে বেড়াই, মানুষ। আশ্চর্য ক্ষমতা ওই ছুরিটার। ওটা হাতে নিলেই আমি রক্ত পিপাসু নরখাদক হয়ে উঠি। মুংরা সর্দারের বউয়ের কাছ থেকে
যেদিন ছুরিটা হাতে নিয়েছিলুম, সেই দিন থেকে আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেল। প্রথম হত্যা করলুম নিজের প্রিয়তম বন্ধুকে। তারপর থেকে এই 12 বছর ধরে ক্রমাগত হত্যার পর হত্যা, হত্যার পর হত্যা করেই চলেছি। প্রচুর ধনরত্ন উপার্জন করেছি, প্রচুর। কিন্তু ঐশ্বর্য নিয়ে এখন আমি দূরে কোথাও গিয়ে ভালো করে থাকতে পারি, ভদ্র জীবনযাপন করতে পারি, কিন্তু রাত যখন গভীর হয়, সেই বিভৎস প্রেত ছায়াটার হাতছানি কিছুতেই যে ঘরে টিকতে দেয় না আমাকে। একদিকে সেই নাগা সর্দারটার প্রেত ছায়া, আর অন্যদিকে হ্যারিসের ঠান্ডা পাথরের মতো দুটো চোখ অনুসরণ করে ফেরে আমাকে। গড, এদের হাত থেকে আমার কি কোনো মতেই নিষ্কৃতি নেই? কোনো দিন আর কি নিষ্কৃতি পাব না? সর্বনাশ হয়েছে। মাস 3 আগে কলকাতার ব্যাংক লুট করতে গিয়ে স্ট্র্যান্ড রোডের উপর আমার যে 2টি অনুচর ধরা পড়েছিল, তাদের একজন পুলিশের অকথ্য পীড়ন সইতে না পেরে সমস্ত প্রকাশ করে দিয়েছে। সবচাইতে বেশি ক্ষতি করেছে সে আমাদের সমস্ত আড্ডাগুলোর ঠিকানা বলে দিয়ে। দমদমের এই আড্ডাটা এখন আর এক মুহূর্তের জন্য নিরাপদ নয়। এখানে যারা থাকে তাদেরকেও বলেছি এ বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে উঠে যেতে। আমি আজকের যে কোনো একটা প্লেন ধরে দমদম ছাড়ব, কিন্তু কোথায় যাব তা এই মুহূর্তে ঠিক করে বলতে পারছি না। কেননা খবর পেয়েছি উত্তরবঙ্গের অনেক জায়গাতেই আমাদের হেডকোয়ার্টারগুলোতে হানা দিয়েছে পুলিশ। শিলিগুড়ির হেডকোয়ার্টারে চড়াও হয়ে অনেকগুলি দরকারি কাগজপত্র নিয়ে গেছে তারা। তার মধ্যে আমার ও হ্যারিসের একসঙ্গে তোলা একখানা ফটো আর তার আঁকা কিছু ছবিও ছিল। এতদিনে কতগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশের হাতে চলে গেল। খুব সাবধানে থাকতে হবে এবার থেকে, খুব সাবধানে। জনের ডায়েরির শেষ পাতা, ডুংরির জঙ্গলে বসে লেখা। কুকুরের মতো পুলিশের তাড়া খেয়ে পালিয়ে এসেছি ডুংরির জঙ্গলে। 13 বছর, আজ থেকে 13 বছর আগে এই জঙ্গল থেকে বেরিয়ে শুরু করেছিলাম অপরাধীর জীবন। 13 বছর পরে আবার সেইখানে পালিয়ে এসেছি। কি জানি আজ আমার কপালে কি আছে। পুলিশ জঙ্গলের চারিদিক ঘিরে ফেলেছে, কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। কারণ তারা জানে আমার কাছে হাত বোমা, ডিনামাইট, বন্দুক আর গুলি প্রচুর পরিমাণে আছে। রীতিমতো সশস্ত্র আমি। তারা এও জানে যতক্ষণ আমার কাছে একটিও কার্তুজ থাকবে, ততক্ষণ আমার চুলের ডগাটিও কেউ ছুঁতে পারবে না। তাই তারা এই 2 দিন ধরে জঙ্গল অবরোধ করে বসে আছে। তাদের আশা খুদ পিপাসায় কাতর হয়ে কোনো না কোনো সময় আমি জঙ্গল থেকে তো বেরোবই, কিন্তু এত সহজে কি পুলিশের হাতে ধরা দেব আমি? কিছুতেই না। পুলিশ জানে না, কিন্তু আমি জানি এই জঙ্গলের সবকিছু আমার নখদর্পণে।
তাই আমি জানি যে উত্তর দিকের খাত পেরিয়ে একটা চমৎকার পালাবার রাস্তা আছে পাহাড়ের মধ্যে দিয়ে। সেই পথ সোজা চলে গেছে জলপাইগুড়ির দিকে। সেখান থেকে যদি একবার আসামের দিকে পাড়ি দিতে পারি, তবে আর আমাকে পায় কে? উত্তর দিকের সেই খাত পেরিয়ে পালাতেই গিয়েছিল জন, কিন্তু পালানো তার আর হয়নি। কি যে হয়েছিল সে ঘটনা কেউ জানে না। আরও 2 দিন অপেক্ষা করে জনের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশ অবরোধ ভেঙে সাবধানে জঙ্গলে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে দিল জনকে। খুঁজতে খুঁজতে অবশেষে উত্তর দিকের খাতটার কাছে এসে তারা অবাক হয়ে দেখল খাদের ঠিক কিনারায় জন পড়ে আছে মৃত অবস্থায়। বুকের বাঁ দিকে ছুরি বেঁধানো একটা, ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ে জমাট বেঁধে শুকিয়ে কালো হয়ে গেছে। কাছেই পড়ে আছে একটা বড় ব্যাগ আর জলের বোতল। ব্যাগের মধ্যে অনেক কিছু পাওয়া গেল, অনেক প্রমাণের নথিপত্র, কিন্তু সেসব পুলিশ আর কোনো কাজে লাগাতে পারেনি। কেননা আসামি সেবারও তাদের ফাঁকি দিয়ে পালিয়েছিল, আর এবার চিরদিনের মতো। তবে পুলিশ জনের মৃতদেহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে আর একটা কাজ করেছিল। খাদের গহ্বর থেকে অপ্রত্যাশিতভাবে একটা কঙ্কালও আবিষ্কার করেছিল। পরে পুলিশ সন্দেহাতীতভাবে প্রমাণ পেয়েছিল যে সে কঙ্কাল আর কারও নয়, জনেরই প্রথম হত্যার বলি তার বন্ধু হ্যারিসের। 13 বছর নিরুদ্দেশ থাকার পর 2 বন্ধুকে একই সঙ্গে আবিষ্কার করেছিল পুলিশ ডুংরির কুখ্যাত জঙ্গলে। হ্যারিসের মৃত্যুর প্রমাণ পেতে পুলিশকে বিশেষ বেগ পেতে হয়নি, কিন্তু জন, তার রহস্যময় মৃত্যুর কোনো কিনারা পুলিশ করতে পারেনি। জন কি করে মরল জেঠু? এটা কিন্তু আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কিন্তু জন শুধু শুধু আত্মহত্যা করতে গেল কেন? তার ডায়েরির শেষ পাতা থেকে জানা যায় যে সে পালাবার মতলব ভাঁজছিল। আত্মহত্যা করবার তো কোনো ইচ্ছা তো তার ছিল না। তা বলতে পারবো না, ভৌতিক শাস্ত্রের রীতিনীতিগুলো আমার খুব একটা জানা নেই, আর তোমার মতো গল্প বানাবার ক্ষমতাও আমার নেই, স্বীকার করছি সে কথা। তাহলে বাপি এই ঘরটা আমরা জয়শ্রী সমিতির জন্য পাচ্ছি। তা পাচ্ছ। শুনছিলেন গল্প রক্ত পিপাসা, রচনা কণা সেন। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন প্রথম সূত্রধর অরূপ, মণিমোহন সঞ্জয়, রাত্রি এবং মেনুর চরিত্রে সুমিতা, হ্যারিস, সুদীপ্ত এবং জন, সৌভিক। গল্পের মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।